বাংলাদেশের এক শ্রেণীর লোকজন দেখলাম যে তারা এই যে বাংলাদেশে বর্তমানে যে একটা অরাজক পরিস্থিতি, বিশেষ করে ডেইলি স্টার পত্রিকা, তারপরে প্রথম আলো পত্রিকা এবং বিশেষ করে এই দুইটা পত্রিকা দেশের সবচাইতে জনপ্রিয় এবং প্রকাশিত পত্রিকা, এটা যে পুড়িয়ে একেবারে লুটতরাজ করে তারপরে পুড়িয়ে দেওয়া হলো। তো এইটা তো একটা দেশের মধ্যে কী পরিমাণ নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে তারই একটা কিন্তু বহিঃপ্রকাশ। এখন এই যে বহিঃপ্রকাশ যে ঘটল, এটা তো অবশ্যই, যদিও এখন অনেকে বলছে এরা নাকি দুষ্কৃতকারী, সন্ত্রাসী, আসলে তো এরা ছাত্র জনতা, তৌহিদি জনতা। দেখবেন যে এখান থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে ওই বর্তমানে যে আন্দোলন করে যারা নাকি এই যে বাংলাদেশে 5 আগস্ট যে নতুন স্বাধীনতা অর্জন করলো তাদেরই সমর্থক, তাদেরই দোসর এবং তাদের দলেরই লোক। এবং এদেরকে অবশ্যই বলতে হবে যে প্রথমত 1 নম্বরে তৌহিদি জনতা, আর 2 নম্বরে বলতে হবে কি ছাত্র জনতা, তাই না? তো এখন কথা হচ্ছে যে এদেরকে এই পত্রিকার লোকজনই দেখলাম এদেরকে বলছে এখন সন্ত্রাসী, অথচ এরা যদি অন্য কোনো জায়গায় এই একই ঘটনা ঘটাতো তাহলে এই প্রথম আলো এবং এই ডেইলি স্টার এরা কিন্তু বলতো যে ওরা হয় তৌহিদি জনতা অথবা ছাত্র জনতা। এখন তো একেবারে বিস্ফোরণ ঘটিয়ে বস্তুত বাংলাদেশের মানুষ যে আসলে কি, এবং বাংলাদেশে আসলেই জঙ্গিবাদ আছে কিনা, সন্ত্রাসবাদ আছে কিনা, বাংলাদেশ জঙ্গিবাদের ঘাঁটি হয়ে গেছে কিনা, এটা কিন্তু অলরেডি মানুষ বুঝে গেছে। এখন মনে হয় না এখন আর কোনোভাবে ওই কোনো একটা ঘটনা ঘটিয়ে ওরা আওয়ামী লীগের দোসর, ওরা ফ্যাসিস্টদের দোসর এই সমস্ত বললে মনে হয় না যে বাংলাদেশের প্রকৃত চিত্রটা আর গোপন করা যায়, তাই না? অর্থাৎ বাংলাদেশের মানুষ যে আসলেই তারা সভ্য মানুষ নাকি জঙ্গি নাকি সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু এখন মানুষ জেনে গেছে। এখন এক শ্রেণীর লোক দেখলাম যে এই মাহমুদুর রহমান, তারপরে পিনাকি ভট্টাচার্য, তারপরে ইলিয়াস হোসেন, এই 3 জন মানুষকে দোষারোপ করছে যে এরাই বস্তুত বাংলাদেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ধাবিত করছে, বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে, এই 3 জনকে দায়বদ্ধ করছে। আমি একটু গভীরে চিন্তা ভাবনা করলাম এবং করে আমি যেটা বিস্ময়করভাবে আবিষ্কার করলাম, এবং একইভাবে যেটা নাকি আসলে ফ্যাক্ট এবং সত্যি ঘটনা, যে এরা কীভাবে 3 জন দায়ী, বরং বাংলাদেশের প্রকৃত চরিত্র, মানে বাংলাদেশের মানুষের মধ্যেকার প্রকৃত চরিত্রটা যে কী সেইটাই বস্তুত এরা প্রকাশ করে দিয়েছে। এটা তো একদিক দিয়ে ভালো জিনিস। এরা দেশকে ক্ষতি কী করলো? এই যে লোকজনগুলো এই যে গত 1.5 বছর ধরে মব সন্ত্রাস করে ভাঙচুর, জ্বালাও পোড়াও, লুটপাট এইগুলো যে করে গেল তৌহিদি জনতার নামে, তারপরে কি ছাত্র জনতার নামে, এরাই যে বাংলাদেশের বর্তমানে আসলে সংখ্যাগরিষ্ঠ লোক, এবং বস্তুত বাংলাদেশে বাকি যারা এগুলো করে নাই তারাও যে আসলে এদেরকে সমর্থন করে বা তারাও এদের আদর্শ লালন করে, এই জিনিসটাই তো বস্তুত এই 3 ব্যক্তি অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে, তাই না? তাহলে এইটা কি একটা ভালো কাজ হলো না? দীর্ঘ 15-16 বছর ধরে আওয়ামী লীগ শেখ হাসিনা শাসন করেছেন, তাই না? এবং উনি দাবি করতেন যে উনি বাংলাদেশের জঙ্গিবাদকে দমন করে রাখছেন এবং তাদেরকে কোনো কার্যকলাপ উনি করতে দেন নাই। ভালো কথা, কিন্তু তাই বলে বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে আদর্শ ধেকে ধেকে জ্বলতো, যে ধর্মীয় আদর্শ ধেকে ধেকে জ্বলতো, তারা বাংলাদেশে কী চাইতো বা কী চায়? বাংলাদেশে একটা ইসলামী শাসন চায়, এটাই তো। বাংলাদেশে তারা ইসলামী শাসন চায়। এখন ইসলামী শাসন যদি কায়েম করতে হয় তাহলে সেখানে বিপ্লব দ্বারাই কিন্তু করতে হয়, এবং এই বিপ্লব যদি করতে হয় তাহলে কিন্তু ভাঙচুর, আগুন জ্বালাও এগুলাই করতে হয়। এগুলা যদি না হয় তাহলে তো ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয় না। তো শেখ হাসিনা উনি দাবি করতেন জঙ্গিবাদ নাকি উনি দমন করেছেন, বাট ভিতরে ভিতরে মানুষজন যে সবাই বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় এই সত্যটাকে উনি গোপন করে গেছেন, এবং এদেরকে বস্তুত উনি দমন করছেন তার প্রশাসন, পুলিশ, বিডিআর, মিলিটারি এদেরকে দিয়ে। এবং এই প্রশাসন বলেন, বিডিআর, মিলিটারি এরা তো সরকারি চাকরিজীবী, এবং এদেরকে কিভাবে উনি ব্যবহার করছেন, বস্তুত তাদের বেতন ভাতা, তারপরে নানা রকম সুযোগ সুবিধা এগুলো বৃদ্ধি করে উনি তাদেরকে সন্তুষ্ট রাখছেন, এবং তারপরে উনি ওনার মতো ইলেকশন টার্ন করে নিজেরা ক্ষমতায় গেছেন। আর বাংলাদেশে যে তৌহিদি জনতা বস্তুত যারা নাকি দেশে শরিয়া শাসন কায়েম করে
তাদেরকে উনি যে কাজটা করছেন বস্তুত তাদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে রাখছিলেন, যে কারণে তারা সমন্বিতভাবে কোনো বিপ্লব করে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে পারছিল না। এখানেই শেখ হাসিনার সফলতা। বাট বাংলাদেশের মানুষের মন থেকে যে শরিয়া শাসনের প্রতি যে আকর্ষণ, ইসলামী শাসনের প্রতি যে আকর্ষণ, এইগুলা কি উনি বন্ধ করতে পারছেন? 12-13 সালে যখন ওই যে রাজাকারদের বিচারের নামে ওই যে মঞ্চ তৈরি হয়েছিল, কি গণজাগরণ মঞ্চ, তাই না? এবং এরপরে যখন তাদেরকে নাস্তিক ট্যাগ দিয়ে এই যে হেফাজত ইসলাম, যারা নাকি তখন একটা অখ্যাত সংগঠন ছিল, তারা মহাবীর দর্পে অনেকটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো উত্থিত হয়ে গোটা বাংলাদেশকে আচ্ছন্ন করে ফেলে এবং বাংলাদেশের গণমানুষ তাদের প্রতি ঝাঁপিয়ে পড়ে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে তাদের হাতে বাংলাদেশে যারা নাকি মুক্ত চিন্তা করত, বাংলাদেশকে সঠিকভাবে সঠিক লাইনে রাখার আপ্রাণ চেষ্টা করত, জীবনের রিস্ক নিয়ে হলেও কথাবার্তা বলতো, লেখালেখি করতো, কিভাবে তারা রাস্তাঘাটে যেখানে সেখানে তারা কি নির্মম নিষ্ঠুরভাবে নিহত হতে থাকে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শেখ হাসিনা সরকার এদের একটারও এগেনস্টে খুব শক্ত পদক্ষেপ নেয় না, আর যাদের কোনো মতে হয়তো ধরে হাজতে টাজতে ঢুকিয়েছিল তাদের কারোরই কোনো বিচার আচার হতো না। অর্থাৎ শেখ হাসিনার সরকারও অনেকটা ওই যে মদিনা সনদে দেশ চালাবেন বলে বস্তুত এই হেফাজতে ইসলাম তথা তৌহিদি জনতার পক্ষেই কিন্তু উনি ছিলেন এবং গোটা বাংলাদেশে ওয়াজ নসিহতের মাধ্যমে বাংলাদেশটাকে একেবারে ধর্মান্ধতায় আচ্ছন্ন করে ফেলেন এবং বস্তুত নিজের পায়ে উনি নিজেই কুড়াল মারেন। আর উপরে উপরে কিছু জায়গায় র্যাব পাঠিয়ে দিয়ে সেখানে কী করতেন যে উনি জঙ্গিদের ধরছেন, হ্যানত্যান, এগুলো করে উনি নিজেদের দেশের মানুষকেও সন্তুষ্ট রাখতেন, আবার বাইরের দেশকেও বিশেষ করে ভারতকে উনি বুঝ দিতেন যে দেখেন আমরা বাংলাদেশে কিন্তু কোনো রকম সন্ত্রাসী বা জঙ্গিবাদ বা মৌলবাদী গোষ্ঠীকে আমরা মাথা ছাড়া দিয়ে উঠতে দিচ্ছি না। কিন্তু এই সময়কালের মধ্যে মনে করেন যে সে 12-13 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা বাংলাদেশে ছিলেন, যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু বিস্মিত হতে হবে। এবং আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে বিস্মিত হতাম যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখি ইসলামী শাসন চায়, শরিয়া শাসন চায়, এমনকি খোদ আওয়ামী লীগের লোকজনও তাই চায়, এবং তারা প্রত্যেকে কট্টরভাবে ভারত বিরোধী। তো যেদিন নাকি আওয়ামী লীগের কোনোভাবে পতন ঘটবে সেদিন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এরা যে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করবে এবং যারাই মুক্তিযুদ্ধের পক্ষে ন্যূনতম কোনো কথাবার্তা বলে সেগুলোকে যে বাংলাদেশে ভেঙ্গে ছুঁড়ে খান খান করে ধূলিসাৎ করে দিবে, সেটা কিন্তু আমরা তখনই বুঝতাম। এবং আমরা একটু বিস্মিত হতাম যে বাংলাদেশের সিংহভাগ মানুষের মনের মধ্যে যদি এই চিন্তা চেতনা থাকে তাহলে শেখ হাসিনা উনি শাসন করে যাচ্ছেন কী করে। এবং তখন আমরা এটাও বুঝতাম যে বস্তুত সরকারি কর্মকর্তা, মিলিটারি, এদের বেতন ভাতা বাড়িয়ে দিয়ে, তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েই বস্তুত উনি এই কাজটা করতেন। কিন্তু এন্ড অফ দ্য ডে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা মনে করেন যারা মিলিটারি, বিডিআর বা র্যাব, আরে ভাই তারাও তো দিন শেষে মুসলমান, তাই না? তাদের মধ্যেও তো ইসলামের পতাকা, ইমানের জোশ দিকে দিকে জ্বলে। তারাও তো বাংলাদেশে শরিয়া শাসন চায়, ইসলামী শাসন চায়। তো আপনি এদেরকে লোভানি দিয়ে কতদিন আপনি দলে টেনে নিয়ে আপনার নিজের ইচ্ছে মতো আপনি ক্ষমতায় থাকতে পারেন? সে কারণে তো কখনোই বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী যে চেতনা, গণতন্ত্র বিরোধী যে চেতনা, গণতন্ত্র বিরোধী কেন বললাম, কারণ প্রকৃত ইসলাম যেটা সেটা তো গণতন্ত্রকে অ্যালাউ করে না, হারাম মনে করে, তাই না? এবং বাংলাদেশের মানুষ যখন ধর্মোন্মাদে পরিণত হয়ে গেছে তখন তো তারা গণতান্ত্রিক সিস্টেম চায় না, তারা তো ইসলামী শাসন চায়। এবং আমাদের কাছে কিন্তু আমরা কিন্তু বিস্মিত হতাম। এবং এখানেই কিন্তু শেখ হাসিনার একটা কেরামতি ছিল যে এই বিপুল জনসংখ্যা যারা নাকি সিংহভাগ বাংলাদেশের মানে মুমিন মুসলমানদের, তাদেরকে উনি ঠিকই নিয়ন্ত্রণ করে উনি ক্ষমতা ভোগ করেছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও ভাবতাম যেদিন এই আওয়ামী লীগের যে কোনোভাবে পতন ঘটবে সেদিন বাংলাদেশের যে মেসাকার হবে, অর্থাৎ বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন যে ধ্বংস করে দেওয়া হবে, মুক্তিযুদ্ধের পক্ষের সব কিছুকে যে ধ্বংস করে দেওয়া হবে, সেটা কিন্তু আমরা তখন বুঝতাম। এবং যেটা বললাম যে অবশেষে 5 আগস্ট 2024 সালে কিন্তু সেই ঘটনা ঘটলো। আপনারা যদি দেখেন তখন মুষ্টিমেয় কিছু মনে করেন যে লোকজন ছাড়া
বা পুলিশ টুলিশ ইত্যাদির মধ্যে মুষ্টিমেয় কিছু লোকজন ছাড়া, এমনকি সেনাবাহিনীর লোকজন, তারাও কিন্তু এই তথাকথিত ছাত্র জনতা, যারা নাকি বস্তুত তৌহিদি জনতা, তাদের পক্ষেই দাঁড়ায়। কারণ আমরা জানি যে সেনাবাহিনীর মধ্যের লোকজন, তারা তো আসলে বাংলাদেশে যুদ্ধ কিছু করে না। তারা হয়তো অল্প কিছু লেফট রাইট করে সারাক্ষণ ওই তারা হয়তো তাদের ক্যান্টনমেন্টের মধ্যে থাকে, তাই না? প্রচণ্ড রকমভাবে তারা ধর্মচর্চা করে, তারা ওয়াজ নসিহত শোনে, তারা কিন্তু প্রচণ্ড রকমভাবে ধার্মিক। তারাও তো ভিতরে ভিতরে ইসলামী শাসন চায়, তাই না? তো তাই যদি হয়, যখন দেখলো যে 5 আগস্টের আগে তৌহিদি জনতা বস্তুত শেখ হাসিনার সরকার, অর্থাৎ যেটা নাকি তাগুদি সরকার, তাকে উচ্ছেদের চেষ্টা করছে, তখন সেনাবাহিনী এই তৌহিদি জনতার যে সদস্য যারা আছে সেনাবাহিনী, অর্থাৎ সেনাবাহিনীর যে মুমিন মুসলমান ইমানি জোশে উদ্বুদ্ধ, তারা কি শেখ হাসিনার সরকারকে কি অটুট রাখবে না? রাখবে না। এবং ঘটনা কিন্তু সেটাই ঘটছে। এবং তারপরে ঘটনা কিন্তু ওটাই, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার কোনো বিষয় কিন্তু এখনও আর নাই। এখন আপনি যত কথাই বলেন না কেন, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন কিন্তু চিহি চিহি শব্দ করে, বাস্তবে কোনো শব্দই করে না। এবং এরাই বস্তুত এখন, যেহেতু এখনও পর্যন্ত ওই যে ইসলামী বিপ্লবী সরকার গঠিত হয়নি, বাংলাদেশে শরিয়া শাসন কায়েম হয়নি, এরাই কিন্তু এখন আস্তে আস্তে ক্ষিপ্ত হচ্ছে। এবং এই জন্যে তারা শেষ কামড় দিচ্ছে। ওই যে ইলেকশন টান দিয়ে কী ভক্করচক্কর করতে চায়, এরা চিন্তা করছে যে ইলেকশন দিলে যদি ঘটনাচক্রে বিএনপি ক্ষমতায় চলে আসে, তাহলে ইসলামী শাসন তো কায়েম হবে না। আর এই বিএনপি নামক দলটা, তারাও কিন্তু ইসলামী আদর্শে উদ্বুদ্ধ, বাট অ্যাট দ্য সেম টাইম তারা আবার মুক্তিযুদ্ধের কথা বলে, গণতন্ত্রের কথা বলে। এটা কিন্তু ইসলাম অনুযায়ী মুনাফিকি রাস্তা। এখন বাংলাদেশের তৌহিদি জনতা, তারা বস্তুত চিন্তা করছে, আরে তারা যে কারণে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, অভ্যুত্থান বা বিপ্লব করেছিল, সেটা তো বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্যে তারা কিন্তু এই যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে, যতটা না হাদির প্রতি শ্রদ্ধা, তার থেকে বেশি তারা সারা বাংলাদেশে আবারও ঝাঁপিয়ে পড়লো ভাঙচুর, লুট তরাজ, তাই না? এবং এটাই তো এই বাংলাদেশের মানুষের প্রকৃত এখন মানসিক অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষের মনের মধ্যে ইসলাম ধিকে ধিকে জ্বলে, তারা বাংলাদেশে শরিয়া শাসন কায়েম করতে চায়, তারা বাংলাদেশ থেকে ওই স্বাধীনতার চিহ্ন ধুয়ে মুছে সাফ করে দিয়ে বাংলাদেশকে খাঁটি ইসলামী দেশ হিসেবে গড়ে তুলতে চায়। এটাই মানুষের মনের কথা, সিংহভাগ মানুষের মনের কথা। তো এইটাকে আপনি অবদমন করে যদি রাখেন, তাহলে তো এটা খারাপ। আপনার শরীরে একটা বড় ফোড়া হয়েছে, এখন আপনার কি করা উচিত? এটা গলে ফেটে বের হয়ে যাক, তাহলে শোনা আপনি সুস্থ হবেন। কিন্তু আপনি ওটাকে যদি উপরে মলম দিয়ে কোনো মতে মানে সাফা দিয়ে রাখেন, ভাই ওই ফোড়া তো তাহলে আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ে আপনাকেই ধ্বংস করে ফেলবে, তাই না? তো শেখ হাসিনার সরকার 15-16 বছর ধরে মলম দিয়ে দেশটাকে চালিয়েছেন। ভিতরে যে তৌহিদি জনতা হয়ে গেছে সবাই, অন্তত মুমিন মুসলমানদের মধ্যে মোর দ্যান 90% তারা তৌহিদি জনতা হয়ে গেছে। এখন এদেরকে দমন করে রাখলে যেটা হয়, ফলে হচ্ছে কি, 5 আগস্ট যখন অভ্যুত্থান ঘটেই গেল, এরা কিন্তু নিজ চেহারায় কিন্তু ফিরিয়ে আসলো। এবং এখন এই এরা আসলে যা করতে চায় সেটাই তারা করে যাচ্ছে। আর এদের পিছনে আছে কে? এই যে মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন। এবং তারা বস্তুত বাংলাদেশের মানুষের প্রকৃত চরিত্র কী সেটা বিশ্বের সামনে তুলে ধরছে, তাই না? যেটা কিন্তু সেখানে এতদিন চাপা দিয়ে রাখছিল। ভাই চাপা দিয়ে রাখলে তো হবে না। চাপা দিয়ে রাখলে এটা কাজ হতো যদি আপনি সেই মানুষগুলোর মনের যে সাইকোলজি, এটাকে চেঞ্জ করতে পারতেন। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শিক্ষা এগুলো দিয়ে যদি আপনি চেঞ্জ করে ফেলতে পারতেন, তাহলে সেটা ঠিক ছিল। কিন্তু আপনি তো সেটাও করেন নাই। আপনি তো আবার নানা কায়দায়, নানাভাবে, মানে শেখায় না, বাংলাদেশের মানুষকে আরও বেশি ধার্মিক, আরও বেশি ধর্মান্ধ করার জন্যে সমস্ত রকম আয়োজন করছেন। এবং যত বেশি এটা করছেন, এই জন্যেই কিন্তু শেখ হাসিনার পতনের পর এই তৌহিদি জনতা এত ভয়ঙ্কর রকমভাবে, নির্মম নিষ্ঠুরভাবে এরা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ছে। এমনি না কিন্তু। তো বাংলাদেশের মানুষের যেটা প্রকৃত চরিত্র বা তাদের যে আদর্শিক যে দর্শন বা আদর্শিক ভিত্তিতে তাদের যে মানসিক যে অবস্থা, সাইকোলজিক্যাল যে মাইন্ড সেট আপ, এইটা প্রকাশ হওয়াটা জরুরি ছিল। তাহলে বাংলাদেশের যে অল্প কিছু মানুষ মনে করেন এখনও ধর্মনিরপেক্ষ উদার টুদার আছে, তারা কিন্তু এতদিন বুঝতো না যে ভিতরে ভিতরে বাংলাদেশের মানুষ এরকম হয়ে গেছে। তারাও কিন্তু ওই যে মলম দেওয়ার মতো কথা বলতো কিছু লোক এইরকম, বাকি সবাই তো অন্যরকম। জি না, আসলে কিছু লোক
উদারপন্থী, কিছু লোক গণতন্ত্রপন্থী, কিছু লোক ধর্মনিরপেক্ষতাপন্থী, আর বাকি সবাই কিন্তু তৌহিদিপন্থী। এটাই বাস্তব সত্য। তো শেখ হাসিনা এইটাকে চাপা দিয়ে রাখছিল, এখন এইটা প্রকাশ হয়ে গেছে এবং এইটা একেবারে সুনামির মতো বাংলাদেশে ছড়িয়ে গেছে, যেটাকে নাকি বলা হচ্ছে বাংলাদেশে নাকি বিশৃঙ্খলা, তাই না? তো এইটা তো দরকার ছিল, কারণ আপনি একটা রোগের মূল কারণ আপনি খুঁজবেন না, অথচ রোগের চিকিৎসা করতে যাইবেন হাতুড়ে ডাক্তার দিয়ে, সেটা তো হয় না। আমার কাছে কেন জানি মনে হয় যে এই পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, এই যে ইলিয়াস হোসেন, এরা বাংলাদেশের মানুষের মধ্যের যে প্রকৃত রোগ বা প্রকৃত সমস্যা, এটাকে একেবারে জনসমক্ষে খালি তুলেই ধরে নাই, আন্তর্জাতিক বিশ্বের কাছেও তুলে ধরেছে যে তোমরা বাংলাদেশকে এতদিন যা ভাবতে বা বাংলাদেশের মানুষকে যা ভাবতে, বাংলাদেশের মানুষ আসলে তা না। আমার তো কেন জানি মনে হয় এটা করে তারা বাংলাদেশের বিশাল উপকার করছে। এখন বাংলাদেশের যারা চিন্তাবিদ আছে বা এখনও দেশকে ভালোবাসে বা যারা উদারপন্থী অথবা গণতন্ত্রপন্থী, এখন তারা চিন্তা ভাবনা করবে যে এই বাংলাদেশকে আসলে তারা কিভাবে চায়, তাই না? এবং আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে নিয়ে এখন নতুনভাবে চিন্তা ভাবনা করবে যে আসলে তারা বাংলাদেশকে কী করতে চায়। তারা কি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, নাকি বাংলাদেশ একটা আফগানিস্তান হয়ে যাক সেটাই চায়? যদিও অবশ্য আমি মনে করি যে বাংলাদেশের মানুষের এখন ডিজার্ভ করে যে তাদের এখানে একটা তালিবানি শাসন কায়েম হোক, এটাই তারা চায়। তো সেটাই তো ভালো, বাংলাদেশের মানুষ যা চায় সেটাই হওয়া উচিত না। আপনি জোর করে তাদের গণতান্ত্রিক করতে যাবেন কেন? যারা নাকি গণতান্ত্রিক না, যারা নাকি গণতন্ত্রকে হারাম মনে করে, যারা মনে করে যে গণতন্ত্র বা পালন করলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। বাংলাদেশের মানুষের ভিতরকার প্রকৃত রোগ এইটা তো এই তিনজন ব্যক্তি বের করে দিয়েছে, এবং এটাই কি ভালো হয়েছে না? এখন বাংলাদেশকে আসলে কি করতে হবে এইগুলো নিয়ে পরিষ্কার একটা চিন্তা ভাবনা করা যেতে পারে, তাই না? এবং এই রোগের কি চিকিৎসা সেটা হয়তো দেওয়া যেতে পারে। আর যদি এগুলো না দেওয়া হয়, ইটস ওকে, বাংলাদেশের মানুষ যেরকম যা চায় সেটাই তাদেরকে করতে দেওয়া হোক, তাতে যেখানে যাক, অসুবিধা তো কিছু নেই। ধন্যবাদ।